গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। শহীদদের তালিকা সহ থাকবে ফ্যাসিবাদের নিদর্শন। কালকের মধ্যেই কমিটি গঠন, আগামী সপ্তাহে কাজ শুরুর আশা। পরিদর্শন 3 উপদেষ্টার। জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে, তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে। কোনো মাজারে হামলা বরদাস্ত করবে না অন্তর্বর্তী সরকার। এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চাকরির বয়সসীমা 35 করার দাবিতে শাহবাগে বিক্ষোভ। গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস আইন উপদেষ্টার। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণই হবে বিএনপির রাজনীতি। আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান, ফিরতে চান দেশে, বলছেন তার আইনজীবী। দুবাইয়ে বিক্ষোভ করায় সাজার পর সাধারণ ক্ষমা। 57 বাংলাদেশির 14 জন দেশে ফিরছেন আজ। অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা ভুক্তভোগী প্রবাসীদের। স্বৈরাচারের পরিণতি নিদর্শন সংরক্ষণে গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আন্দোলনের শহীদ ও 16 বছরে গুম খুনের শিকার ব্যক্তিদের নামের তালিকা সহ থাকবে ফ্যাসিবাদের নিদর্শন। গণভবন পরিদর্শনের পর এ তথ্য জানিয়েছেন 3 উপদেষ্টা। কালকের মধ্যেই বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে বলেও জানান তারা। এদিকে কোনো মাজারে হামলা সরকারের কাছে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন আদিলুর রহমান খান। গণভবন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। 16 বছর যেখানে অবস্থান করে স্বৈরশাসন চালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্ট তার পালিয়ে যাওয়ার দিন, তাই জনগণের সব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে গণভবনকে ঘিরে। তছনছ করে দেয়া হয় এই রাজপ্রাসাদ, ঘটে লুটপাটের মতো অযাচিত ঘটনাও। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয় গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করার। এরই ধারাবাহিকতায় শনিবার শেরেবাংলা নগরে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন পরিদর্শনে আসেন 3 উপদেষ্টা। পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের নিদর্শন সংরক্ষণ করে গণভবনকে জাদুঘর করার পর জনগণের জন্য উন্মুক্ত করা হবে। জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জুলাই আন্দোলন ছাড়াও গত 16 বছরের দুঃশাসনের স্মারক এই জাদুঘরে থাকবে বলে জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে সম্প্রতি মাজারে যেভাবে হামলা চলছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আওয়ামী লীগ আমলের নিপীড়ন যেন দেশে আর ফিরে আসতে না পারে বর্তমান সরকার তা নিশ্চিত করতে চায় বলে জানান উপদেষ্টারা। এই ধরনের আচরণ যেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। চাকরির বয়সসীমা 35 করার দাবিতে উত্তাল শাহবাগ। কমিশন করে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা। এদিকে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন আমাদের সহকর্মী আল আমিন তুষার। সরাসরি চলে যাব তার কাছে। তুষার,
অবশেষে দীর্ঘ ৮ ঘন্টা পর শাহবাগের যে যান চলাচল সেটা কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। সেই একটা থেকে যে আন্দোলনের মুখে যে শাহবাগের যে যান চলাচল বন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু এই যে আনুমানিক ৯টা পর্যন্তই কিন্তু আসলে যান চলাচল এদিকে বন্ধ ছিল। যারা ৩৫ প্রত্যাশী অর্থাৎ চাকরিতে আবেদনে, সরকারি চাকরিতে আবেদনের ন্যূনতম বয়সসীমা ৩৫-এর দাবিতে, ৩৫ করার দাবিতে কিন্তু সকাল থেকেই কিন্তু প্রথমে একটা সমাবেশের ডাক দেওয়া হয়। ১১টায় সেই সমাবেশ শুরু হয়। তার পরবর্তীতে বেলা ১টার পর থেকে কিন্তু তারা শাহবাগে একটি অবস্থান করেন এবং শাহবাগ মোড় অবরোধ করে কিন্তু তারা আসলে তাদের অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এরপরে আসলে দফায় দফায় তাদের প্রথমে অবস্থান কর্মসূচি ৩টা পর্যন্ত ছিল, তার পরবর্তী সময় সেটা 5টা পর্যন্ত হয়, তার পরবর্তী সময় 7টা। এভাবে দফায় দফায় কিন্তু তাদের সময় বাড়তে থাকে এবং পরবর্তীতে সে সময়ে যখন আসলে তাদের যে দাবি ছিল যে কোনো ধরনের আশ্বাস নয়, তারা আসলে পরিবর্তন দেখতে চান বা আসলে সঠিকভাবে তাদেরকে একটি ডেট দিতে হবে যে কবে নাগাদ তারা হবেন এবং সেখানে একটি বৈষম্যহীন কমিশন গঠন করার একটি যেই কথা উঠছে এবং সেখানে তাদের যেই দাবি দেওয়া সেটাকে সামনে নিয়ে যাওয়া এবং অগ্রাধিকার ভিত্তি থেকে দেখা হবে, এরকম একটি আশ্বাস তারা আসলে আইন উপদেষ্টার কাছ থেকে পেয়েছেন। তারা আমাদেরকে যেটুকু জানিয়েছেন যে আইন উপদেষ্টার যিনি আসলে পিএস আছেন তিনি তাদেরকে বলেছেন যে হ্যাঁ, তাদের ব্যাপারটি দেখা হচ্ছে, 7 থেকে 10 দিনের মধ্যে আসলে এটা সম্ভব হবে। তবে তারা যেটা বলেছেন যে তারা আসলে 7 থেকে 10 দিন অপেক্ষা করতে চান না। তারা আসলে কালকেও আবারও সকাল 10টা থেকে তাদের অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন এবং তারা আসলে 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন যে তাদের যে দাবি সেটা আসলে অবশ্যই যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত 24 ঘন্টার মধ্যে না হলে তারা আসলে আরও কঠোর কর্মসূচির দিকে যাবেন। এবং এই ছিল শাহবাগ মোড় থেকে আমার কাছে সবশেষ তথ্য। শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল আমিন তুষার। এদিকে স্বাস্থ্য খাতে ক্যাডার বৈষম্য নিরসন সহ অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। পদক্ষেপ না নিলে ৩৫,০০০ চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাবে বলে হুঁশিয়ারি তাদের। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ নিয়ামত হোসেন এ দাবি জানান। বিসিএস ক্যাডারকে অ্যাডককৃত বা নব্য এনক্যাডারমেন্টকৃত কর্মকর্তাদের অধীনস্থ করার রেওয়াজ কোনো আইন বা বিধিতে সমর্থন করে না। এটা শতভাগ অবৈধ। এই অন্যায় ও জুলুম আমরা মানি না, মানব না। আমাদের দাবি, সকল প্রকার অবৈধ স্থায়ীকরণ আদেশ বাতিল করতে হবে, সকল অবৈধ পদোন্নতি বাতিল করতে হবে, সকল ধরনের অবৈধ পদায়ন বাতিল করতে হবে। এ সকল অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি যদি বাতিল করে আদেশ জারি করা হয়, গেজেট হয়ে যায়, আর সেই ক্ষেত্রে সার্বিকভাবে অসহযোগিতার দিকে আমরা আগাবো এবং কর্মবিরতির দিকে যাব। অন্তর্বর্তী সরকার যেন সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। বাংলাদেশের সার্বভৌমত্বের চেয়ে শেখ হাসিনার স্বার্থকে ভারত বেশি গুরুত্ব দিচ্ছে কিনা এমন প্রশ্ন দলটির। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণেই বিএনপির ভবিষ্যৎ রাজনীতি হবে বলেও জানান নেতারা। নার্নেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সাংবাদিকদের কাছে বাংলাদেশ বিষয়ে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের থেকেও শেখ হাসিনার স্বার্থকে ভারত গুরুত্ব দিলে তার জবাব দিতে প্রস্তুত দেশের জনগণ। শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই। এই কষ্ট, এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না? বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয়। এদিন সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। পরে তিনি সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থেকেও রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারবে না। তারা যেন সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলেও দাবি তার। কোনো অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না। তাই রাজনৈতিক দলেই
দেশের শক্তি, দেশের বল, একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব বলে আমি মনে করি। একই দিন খাগড়াছড়ির দীঘিনালার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামীর রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের। আগামীর বাংলাদেশের রাজনীতি হবে কিন্তু ভিন্ন। বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতারা। বাংলাদেশে একটি নতুন। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যথাসময়ে ফিরতে চান দেশে, এমনটাই জানিয়েছেন তার আইনজীবীরা। আইন বিশেষজ্ঞরা বলছেন, মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে। তবে ন্যায় বিচারের স্বার্থে আদালতও এ বিষয়ে ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন মুক্তি দেয়া হয় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এরপর একে একে জামিনে জেল থেকে বের হন কারাবন্দী বিএনপি নেতারা। তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে নেই তেমন কোনো অগ্রগতি। 16 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। 111 এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়। এর মধ্যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ 5টি মামলায় সাজা দেওয়া হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান কবে দেশে ফিরবেন এ প্রশ্ন উঠেছে। আইনজীবীরা বলছেন, বিশেষ কোনো সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান। যথাসময়ে ফিরবেন দেশে। ফ্যাসিস্ট রেজিমের নেতৃত্ব দানকারী পলাতক শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবের পাসপোর্টটা পর্যন্ত নবায়ন করতে দেয়নি। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলোর যেগুলোর রায় হয়েছে সেগুলো আইনগতভাবেই তিনি মোকাবেলা করবেন। আর যেগুলোর রায় হয়নি সেইগুলো আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি। সিনিয়র আইনজীবী SM শাহজাহান বলছেন, আইনি প্রক্রিয়ায় মুক্তি পেতে হলে দেশে ফিরতে হবে তারেক রহমানকে। তারেক রহমান সাহেবের জাজমেন্টের পরে যেহেতু তার আগে থেকে উনি দেশে ছিলেন না, উনি লন্ডনে, কাজে ওনার তো এই মামলায় আপিল করার কোনো সুযোগ ছিল না বা আপিল উনি করতে পারেননি। কোর্টের কাছে কোনো রিলিফ আপনাকে যেতে হলে আপনাকে তো কোর্টে সারেন্ডার করতে হবে। আইনে আমাদের আরেকটা প্রভিশন আছে 561A of the Code of Criminal Procedure, that are inherent power of the court. তারেক জিয়া সাহেবের যদি ওটা করতে হয় তাইলেও তাকে দেশে আসতে হবে। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকেই দলকে সংগঠিত করে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। জাতীয়তাবাদী দল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী 2টি বিদেশি জাহাজের সংঘর্ষ হয়েছে। দুপুরে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ MV ফ্রেন্ডলি আইল্যান্ড ডাল খালাস করছিল, আর সিমেন্ট ক্লিংকারবাহী পানামার পতাকাবাহী জাহাজ নাভিওস সেলেস্টিলার অবস্থান ছিল কুতুবদিয়ার কাছাকাছি। দুপুরে হঠাৎ নাভিওস সেলেস্টিলা ফ্রেন্ডলি আইল্যান্ডকে ধাক্কা দেয়। এ সময় 2টি জাহাজ আটকে যায়। সরিয়ে নেয়ার পর জাহাজ 2টি বহির্নোঙরে নিরাপদ দূরত্বে অবস্থান করছে। কোটা আন্দোলনের পক্ষে বিক্ষোভ করা সংযুক্ত আরব আমিরাতে সাজার পর ক্ষমা পাওয়া 57 বাংলাদেশের 14 জন দেশে ফিরছে না। যে এই মুহূর্তে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শফিকুল আলম এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আরেক সহকর্মী নিবিশ সাহা। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে শফিকের কাছে। শফিক, ইতিমধ্যে আরও 11 থেকে 12 জন যারা আসার কথা ছিল তারা কিন্তু শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু নেমে গেছেন এবং আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন তারা এখানে কান্নায় ভেঙে পড়ছেন এবং স্বজনরা কিন্তু এখানে এসেছে এবং তাদেরকে ফুল দিয়ে কিন্তু বরণ করে নিচ্ছেন। আমরা এখানে গত কিছুক্ষণ আগে কিন্তু বিশ্বজিৎ নামে একজন এসেছেন, অপর 11 জন কিন্তু এখন এয়ার আরবিয়ার একটি ফ্লাইটে করে এখন নেমেছেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি আসলে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমরা
ভাই আমরা একটু লাইভে আছি ভাইয়া, আপনারা কি সমস্যা হয়েছিল এবং কিভাবে আসলে একটু বলবেন? কথা বলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই ছাত্র কোটা আন্দোলনের জন্য আমরা ওখানেও সমস্যায় ওখানে পড়তে হয়েছে, কারণ আমরা ওখানেও অনেকেই এই কোটা আন্দোলনের সাথে জড়িত ছিল বিদায় ওই দেশের গভর্নমেন্টে আমাদেরকে অ্যারেস্ট করছেন, অ্যারেস্ট করে আমাদেরকে মোটামুটি 10 বছর সাজা দিয়েছেন এবং বর্তমান গভর্নমেন্ট এবং ওই দেশের গভর্নমেন্টের তত্ত্বাবধানে আমরা আবার পুনর্জন্ম হিসাবে দেশে ফিরে আসছি। আপনাদেরকে এবং বর্তমান যে গভর্নমেন্ট আছেন ডক্টর ইউনূস সাহেবকে আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পিছনে যারা আছেন তাদেরকে জন্য সহি সালামতে দেশে ফেরত নিয়ে আসতে পারেন এই আশাবাদ ব্যক্ত করছি সবার। আপনাদের কোনো দাবি আছে কিনা ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা? জি, মিডিয়া হিসাবে আমাদের বর্তমান গভর্নমেন্টের প্রতি দাবি থাকবে, আমরা ব্যবসায়ী মানুষ, ওখানে আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদের ব্যবসার ক্ষেত্রে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং আমাদেরকে যেন নো এন্ট্রিটা অতি শীঘ্রই যেন গভর্নমেন্টের তত্ত্বাবধানে ওই দেশের সরকারের সাথে সমন্বয় করে আমাদের নো এন্ট্রিটা যেন উঠাই দেওয়া হয় এবং আমরা যেন আমাদের কর্মস্থলে সহি সালামতে পৌঁছতে পারি। ভাই আপনি যদি কিছু বলেন, আপনাদের কোনো দাবি? আমাদের দাবি একটাই ভাইয়া যেটা বলছে, আমরা যদি ওইখানে আবার যে ব্যবসা বাণিজ্য করতে পারি ওটার জন্য আমরা সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি আন্দোলন, কিরকম আন্দোলন করেছিলেন এবং কোথায় করেছিলেন? এটা আমাদের হচ্ছে যে বিভিন্ন স্টেজে হয়েছে। তো আমরা যখন স্টুডেন্টরা এখানে করতেছে, স্টুডেন্টকে যখন মারা হচ্ছে, আমাদের দেশের গভর্নমেন্ট যখন এটাতে অ্যাকশন নিচ্ছে, অনেক স্টুডেন্ট মারা গেছে, আমার দেশ অচল অবস্থা হয়ে গেছে। এমনকি আমরা যারা প্রবাসীরা আছি কেউ কারো ফ্যামিলির সাথে কথা বলতে পারি নাই, ফ্যামিলি কেমন আছে কি আছে এটা আমরা বলতে পারি না। ফলে আমরা এটার জন্য আমরা সাধারণ একটা ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কয়জন আসছেন এখন? 11 জন আসছে, মোট 12 জন আসছে এ পর্যন্ত। এর আগে একজন আসছিল। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি ঢাকায় যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে নিবিড় স্যার রয়েছে, নিবিড় স্যার কাছে। সংযুক্ত আরব আমিরাতে কোটা আন্দোলনের জন্য কিন্তু আসলে যে বাংলাদেশে কোটা আন্দোলন হয়েছিল, সে কোটা আন্দোলনে যে প্রবাসীরা অংশ নিয়েছিলেন তাদের সংযুক্ত আরব আমিরাতে যারা বিক্ষোভ করেছিলেন তাদের যে 57 জনের বিভিন্ন মেয়াদে কিন্তু আসলে তাদের গ্রেফতার করে তাদেরকে জেল দেওয়া হয়েছিল এবং এরপর কিন্তু আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপের কারণে কিন্তু আসলে তাদেরকে এই 57 জনকে তাদের যে সাজা, সেই সাজা মওকুফ করে দেশে ফেরত পাঠানোর কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই 57 জনের মধ্যে কিন্তু প্রথম ধাপে 14 জন কিন্তু আজকের দেশে আসছেন। অনেকেই কিন্তু আমরা দেখেছি যে আসলে এই 57 জনের মধ্যে প্রথম দফায় 14 জন তারা কিন্তু দেশে ফিরছেন এবং এই 14 জনের মধ্যে 12 জন তারা কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে কিন্তু তারা অবতরণ করেছেন এবং তারা কিন্তু বের হচ্ছেন এবং এই মুহূর্তে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা যে খবরটি পেয়েছি এইখান দিয়ে আসলে 2 জন যারা জেলে ছিলেন এবং যারা মুক্তি পেয়েছেন তারা কিন্তু আসলে ফেরত আসবেন। আমি যদি তাদের নামগুলো বলি, মোহাম্মদ জহির এবং সুহেল আহমেদ, এই 2 জন কিন্তু আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা বিমান থেকে নেমেছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা চলে আসবেন। আমরা জানিয়ে রাখি যে আসলে তারা কিন্তু পৃথক পৃথক ফ্লাইটে এয়ার অ্যারাবিয়ার পৃথক পৃথক ফ্লাইটে কিন্তু তারা বাংলাদেশে এসেছেন শারজা থেকে, যার কারণে কিন্তু আসলে একজন ইতোমধ্যে পৌঁছালেও কিন্তু আরেকজন পৌঁছায়নি, যার কারণে কিন্তু আসলে এই যে এখনো কিন্তু ভেতরে একজনকে বসিয়ে রাখা হয়েছে। যে 2 জন আমরা কথা বলেছিলাম বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে এবং এখানে দায়িত্ব পালন করছেন বিমান বাহিনীর সদস্যরা, তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি আমাদেরকে বলছেন যে অল্প কিছুক্ষণের মধ্যে বাকি যে আরেকজন রয়েছে তিনি কিন্তু আসলে বিমানবন্দরে পৌঁছাবেন এবং এরপর কিন্তু 2 জনকে তারা সামনে নিয়ে আসবেন এবং আমরা হয়তোবা তাদের থেকে যে তখন যে তাদের অনুভূতির বিষয়টি যে প্রবাসে বসে বাংলাদেশের আন্দোলনের সাথে তারা যে বাংলাদেশের আন্দোলনের স্রোতে তারা যে গায়ে গাম ভাসিয়েছেন সেই অনুভূতিটি আসলে আমরা জানতে পারবো। তো সবকিছু মিলিয়ে আজকে মোট 14 জন কিন্তু আসলে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন। এই 14 জনের মধ্যে কিন্তু 12 জন আসলে ইতোমধ্যে কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে তারা অবতরণ করেছেন বলে আমরা খবর পেয়েছি এবং বাকি 2 জনের একজন ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন এবং আরেকজন কিন্তু আসলে অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ খবর।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন নিবিশা এবং তারও আগে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের আরেক সহকর্মী শফিকুল আলম। শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ হওয়ার পর আজ থেকে খুলেছে সাভার, আশুলিয়া, টঙ্গী ও গাজীপুরের সব তৈরি পোশাক কারখানা। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নতুন করে কারো উস্কানিতে পরিস্থিতি যাতে আবার অস্থির না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে 20টি গার্মেন্টস ফেডারেশন জোট, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল। সরকারের ভূমিকা নিয়ে কথা বলেছেন অর্থ উপদেষ্টাও। বেতন ভাতা ছাঁটাইয়ের প্রতিবাদ সহ নানা দাবিতে শ্রমিক বিক্ষোভের পর শনিবার থেকে সাভার, আশুলিয়া, টঙ্গী ও গাজীপুর শিল্পাঞ্চলে চালু হয়েছে তৈরি পোশাক কারখানা। সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এমন প্রেক্ষাপটে নতুন করে আর তৃতীয় পক্ষের কোনো উস্কানিতে কান না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে 20টি গার্মেন্টস ফেডারেশনের জোট, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল। সংগঠনটির নেতারা বলছেন, ন্যায্য দাবি দেওয়া কারখানা মালিক ও সরকারের সঙ্গে বসে আদায় করা হবে, কিন্তু কারখানা বন্ধ রেখে দাবি আদায় সমর্থনযোগ্য নয়। পোশাক কারখানায় সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনায় কোনো শ্রমিক সংগঠন জড়িত নয় বলেও দাবি করে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল। তারা যাতে সব কারখানায় যথারীতি কাজ করে যান, তাদের সমস্যা থাকলে ম্যানেজমেন্টকে তারা লিখিতভাবে জানাবেন। আর আরেকটা বিষয় হলো, সমস্ত দায় কিন্তু শ্রমিক সংগঠনগুলো না। এদিকে তৈরি পোশাক খাতে স্থিতিশীলতা আনতে মালিক, শ্রমিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। শ্রমিকদের, মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে, বলছে, এবং এখানে কিন্তু অন্যান্য কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে, যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর আমি কমার্স মিনিস্টার, স্টেট বডির সাথে আলাপ করছি, কালকে পরশু আবার একটা গ্রুপের সাথে বলবো। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চল এলাকায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 150 টাকা। সপ্তাহ ব্যবধানে দামের এমন ঊর্ধ্বমুখী প্রবণতার প্রভাব স্বাভাবিকভাবেই পড়েছে খুচরা বাজারে। ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা কারসাজি করে অধিক মুনাফার সুযোগ নিচ্ছে। আর বন্যা দুর্গত এলাকায় চালের অতিরিক্ত চাহিদা বৃদ্ধির অজুহাত বিক্রেতাদের। MR রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। ভরা মৌসুম, তাই বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম। ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা। এর মাঝে হঠাৎ চলতি সপ্তাহে নওগাঁর পাইকারি মোকামে বস্তাপ্রতি 150 টাকা পর্যন্ত চালের দর বাড়িয়েছেন মিলাররা। চালের বাড়তি দরের উত্তাপ খুচরা বাজারেও। মোটা জাতের প্যারিজা, B28 ও স্বর্ণাপাত চালে কেজিতে 3 টাকা, আর সরু চাল জিরাশাল, নাজির ও কাটারি মিনিকেট কেজিতে 2 টাকা বাড়তি দরে বিক্রি করছেন মিলাররা। ভোক্তাদের অভিযোগ, কারসাজি করে অধিক মুনাফার আশায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। প্রত্যেকটা চালের দাম 2 টাকা করে বাড়িয়েছে। আপনার মোটা চাল ছিল আপনার 56 টাকা, সেটা বেড়ে দাঁড়াচ্ছে 58-60 টাকা কেজি। চালের দাম এবং কাঁচা তরকারি, সবজি এসবের দাম যদি বাজারে কমানো হয় তাহলে আমরা অনেক ভালো চলতে পারবো। তবে বন্যা এলাকায় চালের চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে অজুহাত মিলারদের। স্বর্ণাপাস ধান উঠবে আরো 2 মাস পরে। এই ধানটা আমরা কিন্তু এখন চালটা কিন্তু অ্যাভেলেবল পাই, কিন্তু সেই চালটা কিন্তু 2 মাস আগে শেষ হয়ে গেছে। সেই কারণেই কিন্তু একটা বাজারে এই মোটা জাতের চালটা বা মিডিয়াম জাতের চালের দামটা কিন্তু বাড়ছে। চলতি মৌসুমে জেলায় 60,000 হেক্টর জমি থেকে 1,80,000 মেট্রিক টন ধান পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজেই ধরতে পারবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে এক সভা শেষে উপদেষ্টা বলেন, অর্থ কেলেঙ্কারিতে জড়িত রাঘব বোয়ালদের ধরতে কঠোর অবস্থানে আছে সরকার। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের শীর্ষস্থানীয় 5 ব্যবসায়ীর কর ফাঁকি খতিয়ে দেখতে শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এরই মধ্যে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, বসুন্ধরার আহমেদ আকবর সোবহান, ওরিয়নের ওবায়দুল করিম ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের কর ফাঁকির বিষয়ে বিশেষ তদন্তও শুরু করেছে সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেল CIC। আর্থিক খাতে কেলেঙ্কারিতে জড়িত রাঘব বোয়াল ধরার অগ্রগতি প্রসঙ্গে এবার কড়া হুঁশিয়ারি দিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানালেন, সরকারের অবস্থান স্পষ্ট, ছাড় দেয়া হবে না কাউকে। অনেকের ব্যাংক জব্দ করেছে, এটা প্রিলিমিনারি, তবে এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে,
তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার যদি আপনার কোনো তদন্ত হিসেবে পায় তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে এক সভায় অংশ নেন উপদেষ্টা। পরে সমসাময়িক বিষয়ে কথা বলতে গিয়ে জানান, কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজেই ধরে ফেলবে। কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না, এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা নেবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে। উপদেষ্টা জানান, বাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে সরকার। ভোক্তাদের স্বস্তি দিতে এরই মধ্যে শুল্ক কমানো হয়েছে বিভিন্ন পণ্য আমদানিতে। এর ইতিবাচক প্রভাবও পড়েছে বলে পর্যবেক্ষণ অর্থ উপদেষ্টার। এখন একটু ইম্প্যাক্টটা আপনার যদি বাজারে আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাই সাথে বা আমার এসেকে বলবো, এটা হলে কিন্তু অনেকটা একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শেষ হবে বলেও জানান সালেহউদ্দিন আহমেদ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে ফেনীতে আগ্রাসী হয়ে উঠছে ছোট ফেনী নদী। জেলার সোনাগাজীতে তীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে অন্তত 200 পরিবার। অন্যদিকে নোয়াখালীর কিছু এলাকায় এখনো জমে আছে নোংরা পানি। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন পানিবাহিত রোগে আক্রান্ত 348 জন রোগী। কোথাও কোথাও এখনো হাঁটু সমান নোংরা পানি। এতে নিজ বাড়িতে ফেরার অপেক্ষা বাড়ছে নোয়াখালীর বিভিন্ন এলাকার বন্যা দুর্গতদের। আশ্রয় কেন্দ্রেই বসবাস করছেন অনেকে। জেলার সেনবাগের ছাতারবাইয়া, বিরহামপুর, বিজয়নগর সহ বেশ কয়েকটি এলাকায় ধীরগতিতে কমছে বন্যার পানি। একই সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। অনেক লোকে এখনো পানি বলতো, অনেকে ত্রাণ বলতে কিছু এখনো পায় নাই। গরানে কানা দুগা বালু টালু দিয়ে কানা ইয়ে করি, দেন আমরা যাই দুগা রাঁধি বাড়ি কোনো রকমের খাইতে মারি, জন্য এইভাবে আসি। 2 সপ্তাহ পানি তলে আসি, আর আল্লাহ জানে কতদিন থাকতে হয়। টানা কয়েক সপ্তাহের বন্যার প্রভাব পড়তে শুরু করেছে স্বাস্থ্যেও। ছড়িয়ে পড়ছে চর্ম, ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ। শুক্র থেকে শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ডায়রিয়ায় আক্রান্ত 348 রোগী আর সাপে কাটা রোগী 20 জন। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে আগ্রাসী হয়ে উঠছে ছোট ফেনী নদী। জেলার সোনাগাজী চরদরবেশ ইউনিয়নের কাজিরহাটে ভিটেমাটি হারিয়েছে অন্তত 200 পরিবার। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা। শুধু ঘরবাড়ি নয়, ক্ষতি হয়েছে রাস্তাঘাটেরও। ফেনীর একই ইউনিয়নের উত্তর চর সাহাভিকারী এলাকায় নদীর তীর অন্তত 500 মিটার ভেঙে গেছে। ধসে পড়ার ঝুঁকিতে আছে ছোট ফেনী নদীর বেড়িবাঁধ। এতে নদী ও বেড়িবাঁধের মাঝে অবস্থান করা পরিবারগুলোর সদস্যরা ভাঙন আতঙ্কে আছেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। খেলার খবর। ভারত সফরের আগে বাংলাদেশে এসে ক্যাম্পের দায়িত্ব নেবেন প্রধান কোচ চান্ডিকা হাথুরু সিংহে, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক নাজবুল আবেদিন ফাহিম। তবে দীর্ঘমেয়াদে তার ভবিষ্যৎ কী হবে তা এখনও ধোঁয়াশায়। সাকিব আল হাসান কাউন্টি ক্রিকেট খেলে সরাসরি ভারতে সিরিজ খেলতে যাবেন বলেও জানান তিনি। টাইগার অলরাউন্ডারের দেশে ফেরার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। সাকিব কাউন্টি খেলতে গেছে, বাকি সবাই অ্যাভেলেবল থাকবে আশা করছি। 8 তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট 9 তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস হবার কথা। সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যেই থাকতে চাই। হেড কোচ আসবেন, এখানেই আসবেন, এখানেই আসবেন। এরকম থাকেই সবসময়, সব দেশের খেলাতে এরকম প্রায় অন অ্যান্ড অফ থাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে যাব। ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে। তো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে, সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে সাবেক বোর্ড পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বর্তমান কমিটির পরিচালক নাজবুল আবেদিন ফাহিম। নতুন সভাপতি হওয়ার পর বোর্ডের স্টেক হোল্ডারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন ফারুক আহমেদ। তার ধারাবাহিকতায় বোর্ডে বিভিন্ন সময় পরিচালকদের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছে বর্তমান কমিটি। নতুনভাবে সভাপতির দায়িত্ব পাওয়ার পর আইসিসি সভায় অংশ নিয়েছেন ফারুক আহমেদ। গতকাল দেশে ফিরিয়ে এদিন সাবেক পরিচালকদের নিয়ে সভা করেছেন। প্রধান নির্বাহী, বর্তমান কমিটির সদস্যরা ছাড়াও সাবেক 9 জন পরিচালক উপস্থিত ছিলেন সভায়। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।